হঠাৎ করে সব নামি দামি শক্তিশালী স্মার্টফোনের আবির্ভাব Xiaomi 15 Pro and Xiaomi 15 চলুন খোলা যাক। বক্স কন্টেন্ট তো দেখা শেষ, এবারে হচ্ছে স্মার্টফোন। এটা কিন্তু একটু ছোট, অর্থাৎ Xiaomi 15 যেটা এইটার সাইজটা ছোট 6.3 ইঞ্চের মতো, আর এটা একটু বড়, খুব স্বাভাবিক। তো এইটাকে আপনি সাইড বাই সাইড কম্পেয়ার করতে পারেন চাইলে Vivo X200 Pro মিনির সাথে। এই দুটা কিন্তু হুবহু সেম টু সেম সাইজের বলতে পারেন যদি আমরা সামনাসামনিও দেখি। একদম Xiaomiটা একটু বড়, একদম হালকা একটু বড় আর কি। যাই হোক, ছোট ভাইয়ের কাছে আমরা একটু পরে ফিরে আসছি, বড় ভাইকে নিয়ে আলোচনা করা যাক Xiaomi 15 Pro। বাই দ্য ওয়ে, এই ডিভাইসগুলো যারা কেনার চিন্তা ভাবনা করছেন পেয়ে যাবেন কিন্তু SMS গ্যাজেটে, তাদের সব রয়েছে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটিতে। আর এই ফোনের কারেন্ট প্রাইস ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে, বাট আমার সাজেশন হলো এই মুহূর্তে SMS গ্যাজেট হোক বা যে কোনো জায়গা থেকে হোক এই ফোন না কেনা উচিত। কেন না কেনা উচিত? কারণ এই ধরনের ফোনগুলো আসার সাথে সাথে দাম অনেক বেশি থাকে। আপনি যদি সপ্তাহখানেক ওয়েট করেন দেখবেন এগুলোর দাম প্রায় 5-10 হাজার টাকা কমে যাবে, এবং সেটাই বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে আমাদের ফুল রিভিউটাও পেয়ে যাবেন, এর সম্বন্ধে ইনডিপতেও জানতে পারবেন, আবার আপনি এই ফোনগুলো একটু কম দামেও কিনতে পারবেন। তারপরও যদি একদম নগদ স্বাগত লাগে তাহলে আপনি অবশ্যই SMS কাজটা যোগাযোগ রাখতেই পারেন। এনিওয়ে, তো ডিভাইসটা যে স্কোয়ার বক্সি শেপ টাইপেরই, অবশ্যই রিয়ার প্যানেলটা ফ্রস্টেড, বাট তারপরে স্টিল আমি এখানে দেখছি ফিঙ্গারপ্রিন্ট হালকা পাতলা বসছে। ক্যামেরা মডিউলটা ভাই বেশ বড় সড়ো, আজকালকার ফোনগুলোর চাইতে ক্যামেরার সেট আপ মডিউল এইগুলোই অনেক বেশি বড় লাগে। এই জিনিসটা অনেকের কাছেই হয়তো ভালো নাও লাগতে পারে। আমি সেদিন এই যে এইটা নিয়ে একটা ভিডিও দিলাম X200 Pro mini, তো সবাই বলছেন ভাই ফোনের ডিজাইন সব কিছু ভালো লাগছে, বাট ক্যামেরাটা এত বড়, মানে জাস্ট ফোনের চাইতে ক্যামেরা মনে হয় তাকাই আছে এমন একটা অবস্থা। আসলে Xiaomi 15 Pro যে অনেক বড় এমন না, তবে এটার ওয়েট ব্যালেন্সটা আমার কাছে পারফেক্ট লাগে নাই। এই পাশটা একটু বেশি ওয়েট মনে হবে, বেশি ভারী মনে হবে ক্যামেরা মডিউলের কারণে মূলত, এবং ফোনটা হাতে নিয়েও আপনি একটা হেভি ফিল করবেন। 213 গ্রামের মতো এর ওজন, যেটা ডেফিনেটলি কম না, আর থিকনেস হলো 8.7 মিলিমিটার। IP68 রেটিং আছে এই ডিভাইসে। গ্লাস মেটাল, সামনের ডিসপ্লেকে প্রদর্শন করছে শাটার প্রুফ গ্লাস 2024 এডিশন। এখন এই গ্লাসটা আসলে কোন লেভেলের শক্তপোক্ত বা কতটুকু স্ক্র্যাচ রেজিস্ট্যান্স সেই ব্যাপারটা আমি শিওর না, বাট আমার সাজেশন কিছু একটা ব্যবহার করাই উচিত। 6.73 ইঞ্চের এই প্যানেলটা মূলত একটা LTPO AMOLED প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট অফার করছে এটা, HDR10+ এর সাপোর্ট রয়েছে, এবং 32 ইউনিট পিক ব্রাইটনেস দিচ্ছে, সেই সাথে দিচ্ছে 522 PPI সাইজ অনুযায়ী রেজুলেশন। এইটার কি বলবো, চিন বেজেল এরিয়া সব কিছু এত ন্যারো, মানে দেখলেই আপনার ভালো লাগবে। আবার ডিসপ্লেটার চারিপাশ থেকে কিন্তু হালকা কার্ভ করা হয়েছে, যার ফলে আপনি ওই কার্ভ টাইপেরও একটা ভাইব পেলেন। আবার ভাই বলতে বলতে আমি একটা বাগ পাইছি এই মাত্রই, যে জিনিসটা হয়েছিল আমি থামিয়ে গেছিলাম এই কারণে, যেটা হলো হঠাৎ করে হাইপার ওয়েস লেখা আসলো, মানে আমি ডিসপ্লেটা অন করার জন্য এটা চাপ দিচ্ছিলাম, কিন্তু চাইপা ধরে আসি ব্যাপারটা কিন্তু এরকম না, জাস্ট একটা চাপ দিচ্ছিলাম, আমি যেটা দেখলাম হাইপার ওয়েস লেখা উঠলো, মানে ফোন যখন অন করা হয় তখন যেমনটা আসে হাইপার ওয়েস লেখা আসে ওরকম হলো, তারপরে স্ক্রিনের আলোটা জ্বললো। ব্যাপারটা আমি বুঝলাম না এটা কী হলো। যাই হোক, এরকম কোনো বিষয় আছে কিনা এগুলো নিয়ে আমরা ফুল রিভিউতে অবশ্যই জানাতে পারবো কয়েকদিন ব্যবহার করলে। সো যেটা বলছিলাম, ডিসপ্লের চিন বেজেল এরিয়া খুবই ন্যারো, এবং চারিপাশ থেকে কার্ভ হওয়াতে আপনাদের কাছে বোধহয় এই ডিসপ্লেটা একটু অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করবে বা একটা ফিল দেবে। পাঁচল কাটারটা আবার ছোটোখাটোই আছে, এটা খুব বেশি বড় না। এই জাতীয় ফোনগুলো ডিসপ্লে আসলে এমনিতে নর্মালি দেখতে গেলে বেশ ভালোই হয়ে থাকে, বিভিন্নভাবে টেস্ট করার পরে বোঝা যায় আসলে কোনো ধরনের ইস্যু আছে কিনা, বা ডে টু ডে ইউজ করার ক্ষেত্রে গিয়ে কোনো ধরনের ইস্যু ফেস করতে হয় কিনা। সো এই জন্য একটু টাইম লাগবে, একটু টাইম নেই, তারপরে না হয় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি, কারণ আমরা ওই একদিনে ফোন পেয়ে পরের দিন একদম বিস্তারিত সব কিছু বলে দিতে পারবো এমন কিন্তু না। সো একটু ওয়েট করতে হবে। তবে যা চেক করা হয়েছে, একটু ভিডিও দেখছিলাম, ভিডিও দেখে ভালো লাগছে। ওয়াইড বাই L1 এর সাপোর্ট অবশ্যই আছে। এটার ব্রাইটনেস নিয়ে আমরা একটু চেক করে দেখছিলাম আউটডোরে গিয়ে, হ্যাঁ সেই জায়গায়ও দেখলাম একদম ঠিকঠাকভাবে পাস করতে পারছে কোনো ধরনের হ্যাসল ছাড়াই। আর আমাদের এই শর্ট টাইম ইউসেজে টাচ রেসপন্স জনিত কোনো প্রবলেম ফেস করতে হয়নি, প্লাস কোনো ধরনের টিন্ট বা মিসটাচ জনিত প্রবলেম এখন পর্যন্ত ফেস করিনি। দেখা যাক বাকিটা না হয় ফুল রিভিউতে আলোচনা করছি। স্মার্টফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে HyperOS 2 বেসড অন Android 15, LPDDR5X এর র্যাম, এবং এই ফোনটা পাওয়া যায় দুইটা র্যাম ভেরিয়েন্টে, 12 এবং 16, সেই সাথে 256, 512 এবং 1TBতে। আর এর স্টোরেজ টাইপ UFS 4.0। স্ন্যাপড্রাগন 8 Elite এই স্মার্টফোনকে চালাবে আর কি, মানে মাথা হিসেবে ওটাই আছে। তো এই প্রসেসরযুক্ত বেশ কিছু ডিভাইস অলরেডি আমার হাতে চলে আসছে, যেমন IQ-তে পেয়েছি, তারপরে Realme GT7ও রয়েছে আমার কাছে, ওটাতেও পেয়েছি। তো অবশ্যই বর্তমান সময়ে এটা স্ন্যাপড্রাগনের বা 24-এর সবচাইতে শক্তিশালী SoC মোবাইল প্ল্যাটফর্মের জন্য। সো আশা করছি ওইটা একটা ভালো রেজাল্ট ডেলিভার করতে পারবে। আমরা একটু টেস্ট করে দেখছিলাম,
বাকি স্মার্টফোনগুলোতে দেখলাম বেশ ভালোই গরম হয় ওই চিপটা, যখন কিনা আমরা মানে প্রেশারাইজড করছিলাম একটু। তো এইটা আমার মনে হয় কি অপটিমাইজেশনের একটা ব্যাপার আছে, শুরুর দিকে যেটা হয় প্রত্যেকটা ব্র্যান্ড ট্রাই করে আমি আগে নিয়ে আসবো ওর আগে, তো এইগুলো নিয়েই মারামারি চলতে থাকে। বাট একটু সময়ের সাথে সাথে এগুলো আবার অপটিমাইজও করে দেয় ওরা। সো দেখা যাক সময়ের সাথে সাথে কি হয়, কতটুকু কি ঠান্ডা করতে পারে, কে কার চাইতে বেটার পারফরমেন্স ডেলিভার করতে পারে। বাট এই প্রসেসরযুক্ত ম্যাক্সিমাম স্মার্টফোনেই দেখবেন স্কোর হেভি, কম না। যাই হোক, এই ধরনের ফোন তো শুধুমাত্র পারফরমেন্স সেন্ট্রিক না, এগুলোর ক্যামেরাও অনেক বেশি ভালো হয়ে থাকে। লাইক এখানে ক্যামেরা হিসেবে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু সনির LYT 901 ইঞ্চ সেন্সর, যেটা প্রাইমারি সেন্সর হিসেবে ব্যবহার হবে, এর 50 মেগাপিক্সেলের। আর পরবর্তী শুটারও 50 মেগাপিক্সেল, এটা টেলিফটো জুম লেন্স 5x টেলিফটো জুম পাওয়া যাচ্ছে। আরও রয়েছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। তবে ভাই এই ক্যামেরার উপরে যে টুকটাক যে আমার হাত বসছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে স্মাজেস বসে যায়। এই ব্যাপারটা ভালো লাগে না এক। দ্বিতীয়ত আপনি যদি এটার কেস ছাড়া ব্যবহার করেন, কোনো ফ্ল্যাট সার্ফেসে রাখেন, এর ক্যামেরার উপরে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি আছে। হাতে গোড়া যে ধরনের গ্লাস দিয়ে প্রোটেকশন করুক না কেন, স্ক্র্যাচ পড়বে শিওর থাকেন। তো কাভার ব্যবহার করাই আসলে ভালো হবে। 5x শুনেই আমার মাথায় প্রথমে আসলো যে এটাকে একটু আইফোনের সাথে কম্পেয়ার করা উচিত। তো আইফোনের 5x এর সাথে আমি কয়েকটা পোর্ট্রেট তুলছিলাম, আপনাদের কাছে কেমন লাগছে কোনটা এটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমাদের কাছে যেহেতু এই মুহূর্তে বেশ কয়েকটা দারুণ ফ্ল্যাগশিপ ফোনেই রয়েছে ক্যামেরার জন্য স্পেশালি, তো আমরা এগুলোকে একটু সাইড বাই সাইড কয়েকটা ছবি তুলে আপনাদের দিলাম, সেগুলোই আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। বাকি বিষয়বস্তু আলাপ আলোচনা হবে আমাদের একদম ফুল রিভিউতে। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 8K 30 FPS, 4K এর ক্ষেত্রে আপনি 60 FPS ও পাবেন। ইনিশিয়ালি ভিডিও তো ভালোই লাগছে, শার্পনেস, ডিটেইল, এক্সপোজার ব্যালেন্স করা সব কিছু মিলে তো ভালোই লাগছে। দেখা যাক আইফোনের সাথে এটাও একটা কম্পেয়ার লাগাই দেবো না। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের আছে, স্টেরিও স্পিকার এবং 6100 mAh এর ব্যাটারি রয়েছে, যা সিলিকন কার্বনের ব্যাটারি, যে কারণে ফোনকে অনেক বেশি মোটা করার প্রয়োজন পড়েনি। বাট ব্যাটারির ব্যাপারটা খেয়াল করছেন বোধহয়, প্রায় ম্যাক্সিমাম স্মার্টফোনগুলোতেই ব্যাটারি বড়সড় দেওয়া হচ্ছে এখন, মানে রিসেন্ট যেগুলো আসছে। তো আশা করছি আমরা সিলিকন কার্বনের একটা ভালো রকমের ব্যবহার হতে দেখবো এবং এই বড় ব্যাটারি আমরা পেয়ে যাবো। 90 ওয়াটের চার্জার রয়েছে আর 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে এই ডিভাইসটাতে। তো এটা ছিল Xiaomi 15 Pro। যদি আমরা মিনির কাছে আবার একটু ফিরে আসি, প্রায় অলমোস্ট সিমিলারিটিস পাবেন, যেমন বডি ফ্রেম, ডিসপ্লে বা ডিসপ্লের সাইজ একটু ছোট করা হয়েছে। আর ওইটার ডিসপ্লেটা যেমন চারিপাশ থেকে হালকা কার্ভড, এটা কিন্তু আবার টোটালি ফ্ল্যাট, বাট চিন বেজেল ওই সুপার ন্যারোই এবং ডিসপ্লের টাইপও একই। এইটার সাইজ হচ্ছে কি 6.36 ইঞ্চ। স্ন্যাপড্রাগন 8 Elite রয়েছে এর মাঝে, সুতরাং পারফরমেন্স সেকশনেও কমতি দেওয়া হয়নি। অন্যদিকে ক্যামেরাতে 50 মেগাপিক্সেল মেইন শুটার, পরবর্তী শুটারে 50 মেগাপিক্সেল, বাট এইটা আবার 3x অপটিক্যাল জুম দিতে পারে, এটা কিন্তু 5x দিচ্ছে না, এখানে একটু কমতি আছে। আর 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার রয়েছে এবং ব্যাটারি রয়েছে 5400 mAh এর। এটাকে আমি বলবো ছোট ফোন হিসাবে এটার জন্য ঠিকই আছে। আর 90 ওয়াটের চার্জিং সিস্টেম প্লাস 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করছে। তো বলতে পারেন হ্যাঁ, সাইজে ছোট করার পাশাপাশি কিছু জায়গায় একটু কমতি দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই দামও একটু কম থাকবে, খুব স্বাভাবিক। দামের প্রসঙ্গে যেহেতু চলে আসলো, 15 এর 12GB ভ্যারিয়েন্টের, 12256GB ভ্যারিয়েন্টের রাইট নাও প্রাইস রয়েছে 95,000 টাকা এবং 12256GB বড় ভাই ওনার দাম রয়েছে 1,10,000 টাকা। এবারে এই দাম দিয়ে এই মুহূর্তে কেনাটা আমি কোনোভাবে যুক্তিসঙ্গত মনে করছি না, কারণ এইগুলোর দাম কমবে, লাখের নিচে আসবে, আর যেটা লাখের নিচে অলরেডি আছে ওইটাও দেখবেন 80-80-র আশেপাশে চলে আসবে, 85 এরকম। সো তখন গিয়ে কিনলে পরে আপনার মনে হবে প্রাইস টু পারফরমেন্স মোটামুটি ব্যালেন্স করতেছে। এখন ওয়েট করবেন কিনা এটা আপনিই জানেন। সো এগুলো নিয়ে বিস্তারিত তাহলে আমরা কয়েকদিন পরে আলোচনা করছি, এবং কোনভাবে আপনারা রিভিউগুলো চান সেটাও একটু কমেন্ট করতে পারেন। লাইক ভাইয়া ভিডিওর সময় অমুক ফোনের সাথে একটু কম্পেয়ার করে দেখাবেন ব্যাটার সাথে, যেহেতু ফ্ল্যাগশিপ ডিভাইস, আরও অনেক ফ্ল্যাগশিপ এই বাজেটে অ্যাভেলেবল রয়েছে এবং ফোনগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে, সুতরাং ওইভাবে আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।